হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রশ্নবিচিত্রা 3 নম্বর স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন হাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কি হবে? না, গ্রিন হাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ কর্তৃক যে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি আছে, তাহলে সেগুলোকে শোষণ করে কি করে? তাপমাত্রা বৃদ্ধি করে। 2 নম্বর প্রশ্ন ছিল যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের কি দেখা যায়? না, আয়তন শূন্য চাপ সর্বাধিক, নাকি আয়তন সর্বাধিক চাপ শূন্য, নাকি আয়তন ও চাপ উভয় সর্বাধিক, অথবা উভয় শূন্য। তাহলে অ্যান্সার কি হবে? না, পরম শূন্য তাপমাত্রায় কি হয়? না, গ্যাসের আয়তন এবং চাপ উভয় শূন্য হয়ে যায়। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন যে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ কত হবে? তো দেখো, বক্রতা ব্যাসার্ধ হবে 40 সেন্টিমিটার। কিভাবে হচ্ছে? না, আমরা জানি যে সম্পর্ক একটা আছে যে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যে যে আর সমান লেখা হয়ে থাকে 2f। তাহলে দেখো, আর সমান 2f সম্পর্কে তো এখানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে 2 × 20 করলে কত হবে? না, 40 সেন্টিমিটার হবে বক্রতা ব্যাসার্ধ। 4 নম্বর প্রশ্ন বলেছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কোন রাশিটি? তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কি? না, আলোর কম্পাঙ্ক। কারণ যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিবেগ আর তরঙ্গদৈর্ঘ্য উভয় পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কম্পাঙ্ক আলোর উৎসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নয়। 5 নম্বর প্রশ্ন ছিল যে দিনের বেলায় আকাশকে নীল দেখানোর কারণ কি? তাহলে দিনের বেলায় আকাশকে নীল দেখানোর কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণ কিনা সূর্যের আলো বায়ুমণ্ডলের যে কণাগুলি আছে দ্বারা বিক্ষিপ্ত হয়, এবং নীল আলো তরঙ্গদৈর্ঘ্য কম, তাই এটি বেশি বিক্ষিপ্ত হয়। রেলের যে সূত্র আছে যে বিক্ষেপণ আই প্রপোর্শনাল টু লেখা হয়ে থাকে তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার তরঙ্গদৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণ আমাদের বেশি হবে। তাহলে সে যেহেতু নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, তার জন্য এটি বেশি বিক্ষিপ্ত হয়, যার ফলে আকাশকে নীল দেখায়। এই ঘটনাটি রেইলি বিক্ষেপণ নামেও পরিচিত। 6 নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল? তাহলে এদের মধ্যে সন্ধিগত মৌল কি হবে? না, কোবাল্ট হচ্ছে একটি সন্ধিগত মৌল। তা সন্ধিগত মৌল কোথায় আছে? পর্যায় সারণীর ডি ব্লকে অবস্থিত। কোবাল্ট একটি সন্ধিগত মৌল কারণ ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এরা কিসের মৌল? বাকি যেগুলো আছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, না, তারা এস ব্লকের মৌল। এবার চলে আসো 7 নম্বর। প্রদত্ত কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে? তাহলে এদের মধ্যে কে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করবে? না, কার্বন। তাহলে অপশন বি। না, কার্বন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে মিথেনের মতো যৌগ তৈরি করে। ক্যালসিয়াম, সোডিয়াম, লিথিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হলে আয়নীয় যৌগ গঠন করে। তাহলে অ্যান্সার কি হবে? না, কার্বন। চলে আসো গ্রুপ বি। গ্রুপ বিতে প্রথম প্রশ্ন ছিল একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য এবং দূষণমুক্ত শক্তি উৎস কি হবে? সৌরশক্তি, এছাড়াও বায়ু শক্তি, এগুলো হতে পারে। এবং মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোথায়? না, আয়োনোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। 3 নম্বর ছিল পিভি সমান ডাব্লিউ আর টি, এখানে এম রাশির একক কি হয়? না, এম হচ্ছে গ্রাম পার মোল লেখা হয়ে থাকে, অথবা গ্রাম মোল ইনভার্সও লেখা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন ছিল যে বিবৃতিটি সত্য না মিথ্যা? না, বিবৃতিটি হচ্ছে মিথ্যা, কারণ পরমাণুর সংখ্যা সমান হয় না। একই উষ্ণতা ও চাপে সমায়তন সব গ্যাসের অণুর সংখ্যা সমান হয়, এটা অ্যাভোগাড্রো বলেছিল। তাহলে পরমাণুর সংখ্যা সমান কিন্তু হয় না। 5 নম্বর হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। আলোক রশ্মি লঘু থেকে যখন ঘনতে যায়, এটা যদি একটা মাধ্যম হয় এবং এটা যদি অভিলম্ব হয়, তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম, যদি এটা হয়ে থাকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন কি হবে? অভিলম্বের দিকে সরে আসে। তাহলে দেখাই যাচ্ছে যে প্রতিসরণ কোণ আর, আর এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আইটা কি হয়? আপতন কোণ গ্রেটার দেন আর হয়। তাহলে আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমে যায়, আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হবে, কিন্তু আয়তাকার কাচ স্ল্যাবের ক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণ কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। 7 নম্বর হ্রস্ব দৃষ্টি প্রতিকারের উপায় কি? না, অবতল লেন্স ব্যবহার করলে হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। 8 নম্বর প্রশ্ন, সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমাদের কি হবে? না, বেরিলিয়াম। পর্যায় সারণীতে এর অবস্থান হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং 2 নম্বর শ্রেণীতে, এবং দ্বিতীয় পর্যায়ে তীব্রতম জারক পদার্থ হচ্ছে ফ্লুরিন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে N2 অণুর মোট কটি ইলেকট্রন জোড় আছে? না, 3টি ইলেকট্রন জোড় আছে। এরপর চলে আসো গ্রুপ সি। জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝি? না, কোনো জ্বালানির একক ভরকে যদি আমরা সম্পূর্ণভাবে দহন করি
অর্থাৎ 1 কেজি পরিমাণ জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তাকে আমরা ওই জ্বালানির তাপন মূল্য বলে থাকি। এর এসআই এককটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যা জুল পার কেজি হচ্ছে এর এসআই একক। তারপর 3.2 0°C উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন অর্ধেক, চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে দেখো, প্রাথমিক চাপকে আমি P1 ধরতে পারি, প্রাথমিক আয়তনকে V1 এবং প্রাথমিক তাপমাত্রা T1 যেটা 0° আছে, তাহলে সেটা সমান লিখতে পারি 273 কেলভিন। এটা না লিখে আমি ডিরেক্ট লিখছি 273 কেলভিন। এবং P2টা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, চাপ দ্বিগুণ হলে কি হবে? 2P1 হবে, এবং আয়তন অর্ধেক করলে V1/2 হবে। তাহলে অন্তিম তাপমাত্রা T2 নির্ণয় করতে হবে, তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2। এই সম্পর্কে যদি আমরা এখানে 273 বসাই, P1 V1/273 আর 2P1 V1, এখানে যদি আমরা 273 বসাই, তাহলে কাটাকাটি হয়ে গেলে T2 সমান আমরা পাচ্ছি 273 কেলভিন। তাহলে 273 থেকে 273 0°C বলতে পারি, অথবা আমরা বলতে পারি 273 কেলভিন। নেক্সট ছিল যে 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন আমাকে নির্ণয় করতে হবে। তাহলে CO2 কার্বন ডাই অক্সাইডের যে মোলার ভর, সেটা কি হয়ে থাকে? কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 2, অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 32। তাহলে 12 প্লাস 32 কত হয়? না 44 গ্রাম পার মোল। এরপর বলেছে 2.2 গ্রাম CO2 মোল সংখ্যা, না এম সমান লেখা হয়ে থাকে W/M, মানে গৃহীত ওজন বাই আণবিক মোলার ভর। তাহলে গৃহীত ওজন এখানে কত? 2.2, আর এখানে মোলার ভর হচ্ছে 44। তো এটা যদি কাটাকাটি করা হয় তাহলে আসবে কত? 0.05 মোল, যেটা এই দ্বিতীয় লাইনে এখানে করা হয়েছে। নেক্সট হচ্ছে চাপ 570 mmHg, এটাকে যদি আমরা 760 দিয়ে ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে। তাহলে এটা সমান 0.75 অ্যাটমসফিয়ার লিখতে পারি। তাপমাত্রা 300 কেলভিন। তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান এনআরটি বাই পি, সেখানে যদি বসাই এন এর ভ্যালু 0.05 মোল ইন্টু আর এর ভ্যালু 0.082 দেওয়া আছে, ইন্টু টি এর ভ্যালু কত? 300 কেলভিন, এবং প্রেসার চাপ কত বেরিয়েছে? 0.75। তো সব মান বসালে অ্যান্সার আসবে 1.64 লিটার। এবার বলেছে একটি উত্তল লেন্স এবং অবতল লেন্সকে কিভাবে শনাক্ত করা যায় স্পর্শ করে? উত্তল লেন্সের মাঝখানটা হয়ে থাকে মোটা এবং প্রান্ত দুটো সরু হয়ে থাকে দেখেছি। অন্যদিকে অবতল লেন্সের মাঝখান সরু। উত্তল লেন্স কিরকম হয়ে থাকে? প্রান্ত দুটি মোটা, মানে মাঝখানটা মোটা হয়, প্রান্ত দুই সরু হয়। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? অবতল লেন্স এরকম দেখতে হয়ে থাকে, অর্থাৎ মাঝখান সরু, প্রান্তের দিকটা মোটা হয়। এবং প্রতিবিম্ব দেখেও বলা যেতে পারে উত্তল লেন্স সাধারণত বাস্তব উল্টো প্রতিবিম্ব তৈরি করে, কিছু ক্ষেত্রে অবাস্তব সোজা প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু অবতল লেন্স সর্বদাই অবাস্তব, সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করবে। 3.4 আধুনিক পর্যায় সারণীতে মৌলের পরমাণুর আকার পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? তাহলে পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, পরমাণুর আকার কিন্তু কমতে থাকে। আবার অন্যদিকে শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামি, পরমাণুর আকার কিন্তু সাধারণত বাড়তে থাকে। কারণ পর্যায় বরাবর কি হয়? ইলেকট্রন একই কক্ষে যুক্ত হয়, কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকে, ফলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়, আকার কমে যায়। আর শ্রেণী বরাবর কি হয়? নতুন ইলেকট্রন কক্ষ যুক্ত হতে থাকে, যার ফলে আকারটা পরমাণুর বৃদ্ধি পেতে থাকে। নেক্সট 3.5 Cl2 অণু গঠিত হয় কিন্তু Ne2 অণু গঠিত হয় না কেন? কারণ ক্লোরিন অণু গঠিত হয় কারণ ক্লোরিনের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন থাকে। কারণ ক্লোরিন লেখা হয় কি 17Cl35। তাহলে এই যে 7টি কিভাবে ভাঙা হবে? না 2, 8, 7, অর্থাৎ যে এটা কে কক্ষ, এটা এল কক্ষ এবং এম কক্ষ। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকছে? 7টি ইলেকট্রন। এবং দুটি ক্লোরিন পরমাণু যখন একটি করে ইলেকট্রন শেয়ার করে, আরেকটি ক্লোরিন পরমাণু একই রকম ভাবে 2, 8, 7 হবে। তাহলে কি হবে? প্রত্যেকে একে দুটি ক্লোরিন পরমাণু যখন কি করবে? একে অপরের ইলেকট্রন শেয়ার করবে, দিলে Cl2 অণু গঠিত হবে এবং অষ্টক পূর্ণ করে। এবং নিয়নের বাইরের কক্ষে অলরেডি 8টি ইলেকট্রন পূর্ণ থাকে, এটি অন্য পরমাণুর সাথে কিন্তু বন্ধন গঠন করতে চায় না, তাই Na2 অণু গঠিত হবে না। নেক্সট হচ্ছে Na এবং Na প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? তা আমরা সকলেই জানি যে 11Na23 লেখা হয়ে থাকে, অর্থাৎ 11টা কিভাবে ভাঙা হয়? না 2, 8, 1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। তাহলে সে চাইবে কি? যে এই একটি ইলেকট্রনকে বর্জন করে
সুস্থিত হতে, কারণ যাতে তার সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Na পরমাণু সর্বোচ্চ কক্ষে 1টি ইলেকট্রন আছে মানে সে সুস্থিত নয়, কিন্তু এখানে যখন আমি Na প্লাস হয়ে যাবে মানে কি 1টি ইলেকট্রন বর্জন করবে, তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8। তাহলে এটি হবে কি বেশি সুস্থিত। তাহলে কি হবে না, Na প্লাস বেশি সুস্থিত, কারণ সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এবং অষ্টক পূর্ণ হওয়ার জন্য Na প্লাস হবে বেশি সুস্থিত। CO2 অণুর লিস্ট ডট গঠন দেওয়া আছে দেখো। অক্সিজেনের হচ্ছে 8 ও 16 লেখা হয়, এবং কার্বনের লেখা হয় থাকে 6C12। তাহলে দেখতে পাচ্ছ 8টা মানে লিখতে পারি 2 6, আর 6টা মানে লিখতে পারি 2 4। তাই এখানে সর্বোচ্চ কক্ষে 6টি ইলেকট্রন আছে, আর এর সর্বোচ্চ কক্ষে 4টি ইলেকট্রন আছে, তাই তারা পরস্পরের শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে, যাতে তারা সর্বোচ্চ কক্ষের অক্টেটটা পূর্ণ করতে পারে, তাই জন্য এইভাবে তারা সমযোজী বন্ধন গঠন করবে। এটাই হচ্ছে লুইস ডট গঠন। এই যে কার্বনের বাইরের কক্ষে 4টি এবং অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন থাকে। কার্বন দুটি অক্সিজেনের সাথে 2টি করে ইলেকট্রন শেয়ার করে 2টি দ্বিবন্ধন তৈরি করে, ফলে প্রতিটি পরমাণুর অষ্টক পূর্ণ হয়। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্যাসের অণুর বেগ এবং গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কি? না, গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি পায় অণুগুলির গড় গতিবেগ বৃদ্ধি পাবে। উষ্ণতা হলো অণুগুলির গড় গতি শক্তির পরিমাপ। গতিবেগ বাড়লে অণুগুলির পাত্রের দেওয়ালে বেশি জোরে ধাক্কা মারে, ফলে গ্যাসের চাপও কিন্তু বৃদ্ধি পায়। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক কি কি ছিল? না, অ্যাভোগাড্রো সূত্রে বলা হয়েছে একই উষ্ণতা এবং চাপে সমআয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, আর সেই অণুর মান হচ্ছে 6.022 × 10⁻23 নেক্সট হচ্ছে চার্লসের সূত্র থেকে কিভাবে আমরা পরম শূন্য তাপমাত্রা প্রতিষ্ঠা করতে পারি। না, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0°C থেকে তাপমাত্রার আয়তনের 1/273 অংশ করে পরিবর্তিত হয়। যদি কোনো গ্যাসের তাপমাত্রা কমিয়ে আমরা এটা করতে পারি, তাহলে তাত্ত্বিকভাবে তার আয়তন শূন্য হয়ে যায়। তাই -273.15 ডিগ্রি এই যে উষ্ণতাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। আর কোনো গ্যাসই এই তাপমাত্রায় কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে না। এবার বলেছে অসীম চাপ কিনা। আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান nRT, সেখানে চাপ যদি অসীম হয় তাহলে কি হয়ে যাবে, ভিটা শূন্য হয়ে যাবে। আর যদি তাপমাত্রা টি এবং মোল সংখ্যা সসীম থাকে। 4.2 হচ্ছে অবতল দর্পণের সামনে বস্তুর অবস্থান দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? দেখতেই পাচ্ছ যে এটা আমাদের মেরু, ও বিন্দুটা হচ্ছে আমাদের মেরু, আর এটা আমাদের ফোকাস। তাহলে মেরু আর ফোকাসের মধ্যে এখানে বস্তু রয়েছে, দেখতে পাচ্ছ PQ। তাহলে মেরু আর ফোকাসের মধ্যে যদি বস্তু রাখি, দেখা যাচ্ছে যে দর্পণের পিছনের দিকে প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়েছে। এখানে আমাদের দর্পণের প্রতিবিম্ব গঠিত হয়েছে পিছনে, এবং প্রতিবিম্বটি কি অবাস্তব, সোজা। বস্তু যেমন PQ সেরকমই তৈরি হচ্ছে সোজা। এটাকে আমি বলতে পারি P', Q'। এবং বস্তু হচ্ছে কি হয়েছে, আকারে কিন্তু বড় হয়েছে, বিবর্ধিত হয়েছে। নেক্সট হচ্ছে অথবা ছিল যে উত্তল লেন্স দ্বারা কিভাবে আমরা অবশীর্ষ খর্বাকার সদ্বিম্ব গঠন করতে পারবো। না, বস্তুটি লেন্সের 2f এর বাইরে যদি থাকে, তাহলে প্রতিবিম্বটা কিন্তু f আর 2f এর মাঝে গঠিত হবে, এবং প্রতিবিম্বটি হবে উল্টানো এবং ছোট, এবং সেটি সদ্বিম্ব যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। দেখতেই পাচ্ছ ছবিটা, এখানে দেওয়া আছে যে f আর এখানে 2f, এদের বাইরে একটা বস্তু রেখেছি PQ, সেখান থেকে আলো যাচ্ছে, এবং f এবং 2f এর মধ্যবর্তী স্থানে কিন্তু গঠিত হয়েছে। প্রতিবিম্বটি বস্তুর চেয়ে ছোট হয়েছে এবং উল্টানো হয়েছে। তাহলে বস্তুর অবস্থান 2f এর বাইরে, প্রতিবিম্ব f2f এর মাঝে। কেমন হবে, খর্বাকার সদ আর অবশীর্ষ। 4.3 আছে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আর আলোর বেগের মধ্যে কি সম্পর্ক। তাহলে দৃশ্যমান আলোর চেয়ে কম ও বেশি তরঙ্গ দৈর্ঘ্যের একটি করে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু হলে প্রতিসরাঙ্ককে আমরা যদি n দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমরা এটাকে মিউ দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে মিউ সমান লেখা হয়ে থাকে c/v। সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, আর ভি হচ্ছে যে কোনো ওই মাধ্যমে আলোর বেগ বা জড় মাধ্যমে আলোর বেগ। তাহলে ওই মাধ্যমে আলোর গতিবেগকে আমরা ভি বলতে পারি, তাহলে এর অনুপাত ভি এন সমান সি/ভি বলতে পারি, বা মিউ সমান সি/ভি বলতে পারি। কম তরঙ্গ দৈর্ঘ্যের কি হতে পারে, অতিবেগুনি রশ্মি। বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলে অবলোহিত রশ্মি। কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? না, কোনো পরমাণু কোনো সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে যদি নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তাকে আমরা ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে থাকি। এবার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে বি এন ও সি, এই মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, বি লেস দেন সি লেস দেন এন লেস দেন ও।
নেক্সট হচ্ছে কোন মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন 18টি নিউট্রন আছে, কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে নির্ণয় করা যায়? অবশ্যই নিউট্রন সংখ্যা দ্বারা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে পারমাণবিক ভর, আমরা কি পারমাণবিক ভর বা পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, নিউট্রন সংখ্যার উপর কিন্তু নির্ভর করে না। দুই হচ্ছে মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায় কোন শ্রেণীতে অবস্থিত, মেন্ডেলিভের। তাহলে 17 আছে মানে কি, এর ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারি 2 8 7। তাহলে কটি কক্ষ লাগছে, কে এল এম 3টি কক্ষ, মানে তৃতীয় পর্যায়। তাহলে 3 তৃতীয় পর্যায়। এবং সর্ববিস্ত কক্ষে যেহেতু 7টি ইলেকট্রন আছে, তাহলে এর সাথে 10 যোগ করে শ্রেণী লিখতে হবে, সমান 17 নম্বর শ্রেণী, মানেই হ্যালোজেনদের শ্রেণীকে আমরা বলতে পারি। তাহলে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হবে। সকলেই এটা জানি, এটাকে আমরা ক্লোরিনকে বলে থাকি। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর যে স্কুলটি, তার সমাধান।